মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করতে চলেছি 2018 সালের ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের প্রিলিমসের যে জিকেগুলো এসেছিলো সেগুলো সম্পর্কে। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চিন হলো যে নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালক্রমানুসারে সাজালে কোনটা সঠিক। কালক্রমানুসারে সাজানোর কথা বলছে মানে কোন আন্দোলনটা কবে হয়েছে সেটাকে পরপর সাজাতে বলেছে, মানে কোন আন্দোলনটা আগে হয়েছে, তারপর কোন আন্দোলনটা হয়েছে, তারপর কোন আন্দোলনটা হয়েছে, সেভাবে সাজাতে বলেছে পরপর। তো চলো, প্রথম যে অপশনটা আছে আইন অমান্য আন্দোলন। যদি বলে এই আইন অমান্য আন্দোলন কবে হয়েছে, 1930 সালে। যদি বলে আইন অমান্য আন্দোলন কবে হয়েছে, 1930 সালে। তারপরে অপশানে আছে কি খিলাফত আন্দোলন। যদি বলে খিলাফত আন্দোলন কবে হয়েছে, তোমরা কি বলবে 1919 থেকে 1922 সালে। 1919 থেকে 1922। যদি বলে খিলাফত আন্দোলন কবে হয়েছে, 1919 থেকে 1922। আর আইন অমান্য আন্দোলন কবে হয়েছে, 1930 সালে। এখানে দেখছো হোমরুল আন্দোলন কবে হয়েছে, 1916 সালে। যদি বলে হোমরুল আন্দোলন কবে হয়েছে, 1916 সালে। এছাড়াও এখানে আরেকটা অপশান দেখছো ভারত ছাড়ো আন্দোলন। যদি বলে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছে, 1942 সালে। এবার এগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে প্রথমে কি হয়েছে, হোমরুল আন্দোলন কবে, 1916 সালে। তাহলে 3 নাম্বারটা ফার্স্টে আসবে, 3 নাম্বারটা একটাতেই ফার্স্টে আছে, তার মানে এটা উত্তর। তারপরে খিলাফত আন্দোলন কবে হয়েছে, 1919 থেকে 1922 সালে, তার মানে 2 নাম্বারে কি আসবে, 2 অপশান আসবে। তারপরে হচ্ছে আইন অমান্য আন্দোলন, তাহলে 3-এ কি আসবে, 1 নাম্বারটা চলে আসবে। তারপরে কি হয়েছে, ভারত ছাড়ো আন্দোলন, 4 নাম্বারে কি 4ই আসবে, তাহলে সঠিক উত্তর কোনটা, সি। এবার চলো এগুলো নিয়ে আলোচনা করা যাক। আইন অমান্য আন্দোলন, যদি বলে আইন অমান্য আন্দোলন কবে হয়েছে, কি বললাম, 1930 সালে। যদি বলে আইন অমান্য আন্দোলন কবে হয়েছে, 1930 সালে। আর যদি বলে এই আইন অমান্য আন্দোলনটাকে কে লিড করেছিল, তোমরা কি বলবে, গান্ধীজি। যদি বলে আইন অমান্য আন্দোলন কবে হয়েছে, আইন অমান্য আন্দোলন হয়েছে 1930 সালে। যদি বলে আইন অমান্য আন্দোলন কবে হয়েছে, কি বলবে, 1930 সালে। এই আন্দোলনটাকে কে লিড করেছিল, গান্ধীজি। এই আইন অমান্য আন্দোলনেরই আর এক নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ। এই আইন অমান্য আন্দোলনকেই আমরা কি বলি, লবণ সত্যাগ্রহ। এই আইন অমান্য আন্দোলনেরই আর এক নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ। তাহলে যদি বলে লবণ সত্যাগ্রহ কবে হয়েছিল, 1930 সালে। তো এই আন্দোলনের সময় গান্ধীজি কী করেছিল, এই আন্দোলনের সময় গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি পদযাত্রা করেছিল। সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি এই আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজি কী করেছিল, সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি পদযাত্রা করেছিল, মানে পায়ে হেঁটে গেছিল। আর যদি বলে গান্ধীজি এই আইন অমান্য আন্দোলনের সময় যে সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি পায়ে হেঁটে গেছিল, কত মাইল হেঁটে গেছিলো, তোমরা কি বলবে, 241 মাইল। 241 মাইল। এই আইন অমান্য আন্দোলনের সময়ে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি পায়ে হেঁটে গেছিলো, মানে পদযাত্রা করেছিল। যদি বলে কত কিলোমিটার হেঁটেছিল, 241 মাইল। আর যদি বলে গান্ধীজি কতদিন ধরে হেঁটেছিল, তোমরা কি বলবে, 24 দিন। 12ই মার্চ 1930 সালে থেকে হাঁটা শুরু করেছে, আর 6ই এপ্রিল 1930 সালে গিয়ে ওখানে পৌঁছেছে। তো টোটাল 24 দিন হেঁটেছিল। যদি বলে গান্ধীজি এই আইন অমান্য আন্দোলনের সময় সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি কতদিন হেঁটেছিল, 24 দিন। আর যদি বলে কত মাইল হেঁটেছিল, 241 মাইল। এছাড়াও পরে যে অপশনটা দেখছো খিলাফত আন্দোলন, যদি বলে খিলাফত আন্দোলন কবে হয়েছে, 1919 থেকে 1922, একটু আগেই বললাম। আর এই খিলাফত আন্দোলনের সময় ভারতে দুটো নেতা ছিল যারা নেতৃত্ব করেছিলেন। কী নাম, মোহাম্মদ আলী আর শওকত আলী। যদি বলে খিলাফত আন্দোলনের দুজন নেতা কে ছিলেন, কি বলবে, শওকত আলী আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ আলী। এরা 2 ভাই, শওকত আলী আর মোহাম্মদ আলী। এই খিলাফত আন্দোলনে ভারতের নেতৃত্ব কে দিয়েছিলেন, শওকত আলী আর মোহাম্মদ আলী। আলী ব্রাদার্স বলা হয় এরাকে। এরা হচ্ছে 2 ভাই। কবে হয়েছিল খিলাফত আন্দোলন, 1919 থেকে 1922। তুর্কিতে যে খলিফারা ছিল সেই খলিফাদের উপর ইংরেজরা নির্মম অত্যাচার চালাচ্ছিল। তার জন্য ভারতীয় মুসলিমরা একত্রিত হয়ে যে আন্দোলনটা লড়েছিলেন সেটাই হচ্ছে খিলাফত আন্দোলন। তারপর আরেকটা অপশন দেখছো হোমরুল আন্দোলন। যদি বলে ভারতে হোমরুল লীগ কে তৈরি করেছে, কি বলবে, অ্যানি বেসান্ত আর বাল গঙ্গাধর তিলক। যদি বলে হোমরুল লীগ ভারতে কে তৈরি করেছে, কি বলবে, অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। যেগুলো বলছি সব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক এরা দুজন মিলে কি করেছিল, হোমরুল লীগ তৈরি করেছিল ভারতে। আর যদি বলে কবে হোমরুল লীগ তৈরি হয়েছিল ভারতে, 1916 সালে। তাহলে 1916 সালে ভারতে বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত কী করেছিল, হোমরুল লীগ তৈরি করেছিল। এছাড়া এখানে তোমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছ ভারত ছাড়ো আন্দোলন। যদি বলে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, বলেই দিলাম 8 আগস্ট। যদি ডেট জিজ্ঞেস করে কি বলবে, 8 আগস্ট 1942 সালে। যদি বলে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, 8 আগস্ট 1942 সালে। আর ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন গান্ধীজি।
যদি বলে এই ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? গান্ধীজি। মানে এই ভারত ছাড়ো আন্দোলনটাকে কে লঞ্চ করেছিল? গান্ধীজি। কবে? 8ই আগস্ট 1942 সালে। আর এই ভারত ছাড়ো আন্দোলনটা কোথা থেকে লঞ্চ করা হয়েছিল যদি জিজ্ঞেস করে, বলবে গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান, মুম্বাই, মানে বম্বে, গোয়ালিয়র। যদি বলে এই ভারত ছাড়ো আন্দোলনটা কোথা থেকে লঞ্চ করা হয়েছিল, কোথা থেকে শুরু করা হয়েছিল বা লঞ্চ করা হয়েছিল? গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান, গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান। আর এই গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানটা কোথায়? বম্বেতে। তাহলে যদি বলে ভারত ছাড়ো আন্দোলন কবে, কোথা থেকে লঞ্চ করা হয়েছিল, কি বলবে? গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান। আর এই গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানটা কোথায়? বম্বেতে। আর এই ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি একটা নারা দিয়েছিল, কি? ডু অর ডাই, করো অথবা মরো, ডু অর ডাই। যদি বলে কোন আন্দোলনের সময় গান্ধীজি এই স্লোগানটা দিয়েছিল, ডু অর ডাই, যেটাকে বাংলায় আমরা বলি করো অথবা মরো, কি বলবে? ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি এই স্লোগানটা দিয়েছিল, ডু অর ডাই। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে ইউআরএল, এর পুরো কথাটিকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে যে ইউআরএল এর ফুল ফর্ম কী। তো তোমরা যেরকম কম্পিউটার বা ফোনে যখন কোনো ওয়েবসাইট লেখো, যেই জায়গাটাতে গিয়ে ওয়েবসাইটটা লেখো সেটাকে বলে ইউআরএল। আর এই ইউআরএল এর ফুল ফর্ম কী হয়? ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউআরএল খুব ইম্পর্টেন্ট, আর অনেকবার পরীক্ষায় জিজ্ঞেসও করেছে। যদি বলে ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। এছাড়াও আরেকটা জিজ্ঞেস করে যে WWW এর ফুল ফর্ম কি? কি বলবে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যদি জিজ্ঞেস করে WWW এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর যদি বলে এই WWWটা কি আবিষ্কার করেছিল, কি বলবে? টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি, টিম বার্নার্স-লি। যদি বলে WWW এটা কি আবিষ্কার করেছিল, কি বলবে? টিম বার্নার্স-লি। আর WWW এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এছাড়াও তোমরা শুনেছো ALU, যেটা কম্পিউটারের মধ্যে থাকে, ALU। যদি জিজ্ঞেস করে ALU এর ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? অ্যারিথমেটিক ALU, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। যদি বলে ALU এর ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এছাড়াও জিজ্ঞেস করে যে CU এর ফুল ফর্ম কি, কি বলবে? কন্ট্রোল ইউনিট। ALU হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, আর CU এর ফুল ফর্ম কি? কন্ট্রোল ইউনিট। যদি বলে CU এর ফুল ফর্ম কি? কন্ট্রোল ইউনিট। এছাড়াও তোমরা একটা শুনেছো CPU এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যদি বলে CPU এর ফুল ফর্ম কি, কি বলবে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPU এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এই CPUকে আমরা কি বলি? কম্পিউটারের ব্রেন। যদি বলে কম্পিউটারের ব্রেন কাকে বলে? এই CPUকে কম্পিউটারের ব্রেন বলা হয়। যদি বলে কম্পিউটারের মস্তিষ্ক বা কম্পিউটারের ব্রেন কাকে বলে, আমরা কি বলবো? এই CPUকে কম্পিউটারের মস্তিষ্ক বা কম্পিউটারের ব্রেন বলা হয়। এবার এখানে জিজ্ঞেস করেছে যে ভারতবর্ষের কোন রাজ্যে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা মানে ন্যাশনাল গেম অনুষ্ঠিত হতে চলেছে? তোমরা কি বলবে? মেঘালয়। যদি বলে ভারতবর্ষের কোন রাজ্যে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তোমরা কি বলবে? মেঘালয়। 39তম ন্যাশনাল গেমস কোথায় হবে? মেঘালয়। এছাড়াও এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য, যদি বলে 36তম ন্যাশনাল গেমস মানে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। যদি বলে 36তম ন্যাশনাল গেমস বা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোথায় হয়েছিল, তোমরা কি বলবে? গুজরাটে। যদি বলে 36তম জাতীয় গেমস বা 36তম ন্যাশনাল গেমস কোথায় হয়েছে? গুজরাটে। আর যদি বলে কোন টিম সবথেকে বেশি মেডেল জিতেছিল, কি বলবে? সার্ভিসেস টিম। সার্ভিসেস। কি বললাম? সার্ভিসেস। তাহলে যদি বলে 36তম জাতীয় গেমস কোথায় হয়েছে? 36তম জাতীয় গেমস হয়েছে গুজরাটে। যদি বলে 36তম জাতীয় গেমস কোথায় হয়েছে? গুজরাটে। 36তম জাতীয় গেমসে সবথেকে বেশি মেডেল বা পদক কে জিতেছে? সার্ভিসেস টিম। এছাড়াও জিজ্ঞেস করে যে 36তম যে জাতীয় গেম ছিল এর ম্যাসকট কী ছিল? 36তম জাতীয় গেমসের ম্যাসকট, যদি জিজ্ঞেস করে 36তম জাতীয় গেমসের ম্যাসকট কী ছিল, তোমরা কী বলবে? সাবাজ। এই কোশ্চেনগুলো সব পরীক্ষায় অলরেডি এসছে আর আসতেও থাকে, সাবাজ। তাহলে কি বললাম? 36তম জাতীয় গেমস কোথায় হয়েছে? গুজরাটে। তারপর জিজ্ঞেস করবে যে 36তম জাতীয় গেমসে কোন টিম সবথেকে বেশি পদক জিতেছে, তোমরা কি বলবে? সার্ভিসেস টিম। তারপর জিজ্ঞেস করবে যে 36তম জাতীয় গেমসের ম্যাসকট কি বলবে? সাবাজ। 36তম জাতীয় গেমসের ম্যাসকট হচ্ছে সাবাজ। এছাড়াও এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করবে 37তম। যদি বলে 37তম জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস কোথায় হয়েছে, তোমরা কি বলবে? গোয়াতে। যদি বলে 37তম জাতীয় গেমস বা 37তম জাতীয় গেমস কোথায় হয়েছে, তোমরা কি বলবে? গোয়াতে।
আর যদি বলে 37তম জাতীয় গেমসে কোন টিম সবথেকে বেশি পদক জিতেছে, তোমরা কি বলবে? মহারাষ্ট্র। কোন টিম মানে কোন রাজ্য। যদি বলে 37তম জাতীয় গেমসে কোন রাজ্য সবথেকে বেশি পদক জিতেছে, তোমরা কি বলবে? মহারাষ্ট্র। 37তম জাতীয় গেমসে সবথেকে বেশি পদক জিতেছে মহারাষ্ট্র। আর 37তম জাতীয় গেমস কোথায় হয়েছে? গোয়াতে। আর যদি বলে 37তম জাতীয় গেমসের ম্যাসকট কী, 37তম জাতীয় গেমসের ম্যাসকট কী বলবে? মোগা। যদি বলে 37তম জাতীয় গেমসের ম্যাসকট কি? মোগা। এগুলো অলরেডি পরীক্ষায় অনেকবার এসছে আর ফ্রিকোয়েন্টলি আসতেই থাকে। 37তম জাতীয় গেমসের ম্যাসকট কি বলবে? মোগা। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেওধর ট্রফি তোমরা সবাই জানো, দেওধর ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত। যদি বলে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? ক্রিকেটের সাথে যুক্ত। এছাড়াও তোমরা শুনেছো রঞ্জি ট্রফি। যদি বলে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। তারপর হচ্ছে বলে তোমাদের সৈয়দ মুশতাক আলী ট্রফি। সৈয়দ মুশতাক আলী ট্রফি কিসের সাথে যুক্ত? ক্রিকেট। সৈয়দ মুশতাক আলী। যদি বলে সৈয়দ মুশতাক আলী, সৈয়দ মুশতাক আলী ট্রফি। যদি বলে রঞ্জি ট্রফি কিসের সাথে যুক্ত? ক্রিকেট। রঞ্জি ট্রফি কিসের সাথে যুক্ত? ক্রিকেট। সৈয়দ মুশতাক আলী ট্রফি কিসের সাথে যুক্ত? ক্রিকেট। দেওধর ট্রফি কিসের সাথে যুক্ত? ক্রিকেট। এছাড়াও জিজ্ঞেস করে দিলীপ ট্রফি। যদি জিজ্ঞেস করে দিলীপ ট্রফি কিসের সাথে যুক্ত, কি বলবে? ক্রিকেট। এছাড়াও আছে বর্ডার গাভাস্কার ট্রফি। বর্ডার গাভাস্কার ট্রফি। বর্ডার গাভাস্কার ট্রফি। গাভাস্কার। বর্ডার গাভাস্কার ট্রফি। বর্ডার গাভাস্কার ট্রফি কিসের সাথে যুক্ত? ক্রিকেট। তাহলে কী কী বললাম? দেওধর ট্রফি। যদি বলে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কী বলবে? ক্রিকেট। তারপরে বললাম রঞ্জি ট্রফি। যদি বলে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। সৈয়দ মুশতাক আলী ট্রফি যদি জিজ্ঞেস করে কোন খেলার সাথে যুক্ত, কী বলবে? ক্রিকেট। দিলীপ ট্রফি। দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কী বলবে? ক্রিকেট। আর বর্ডার গাভাস্কার ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো হকি। দুটো ফেমাস ট্রফি আছে হকির, সেটা সবাই জানো, যে আগা খান ট্রফি। যদি জিজ্ঞেস করে আগা খান ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? হকি। যদি বলে আগা খান ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? হকি। আরেকটা কি? সুলতান আজলান শাহ কাপ। সুলতান আজলান শাহ কাপ। যদি জিজ্ঞেস করে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত, সুলতান আজলান শাহ কাপ হচ্ছে হকি। তাহলে কি বললাম? যদি বলে আগা খান ট্রফি কোন খেলার সাথে যুক্ত, আগা খান, কি বলবে? হকি। সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি। এছাড়াও আরেকটা কাপ আছে যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ। যদি জিজ্ঞেস করে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? হকি। ইন্দিরা গান্ধী গোল্ড কাপ। তাহলে কি কি বললাম? যে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ। যদি বলে কোন খেলার সাথে যুক্ত, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, তোমরা কি বলবে? হকি। যদি বলে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত, হকি। আর সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত, হকি। এছাড়াও এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছ ফুটবল। যদি জিজ্ঞেস করে ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? ফুটবল। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। সন্তোষ ট্রফি। যদি বলে সন্তোষ ট্রফি কী কোন খেলার সাথে যুক্ত, ফুটবল। এগুলো কিন্তু অলরেডি পরীক্ষা অনেকবার এসে। তারপর জিজ্ঞেস করে বিসি রয় ট্রফি। বিসি রয় ট্রফি কোন খেলার সাথে যুক্ত, ফুটবল। তাহলে কি বললাম? যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? ফুটবল। তারপর যদি বলে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, ফুটবল। আর বিসি রয় ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? ফুটবল। এখানে আরেকটা কোশ্চিন আছে, তোমরা দেখতে পাচ্ছ বাস্কেটবল। জিজ্ঞেস করে যে বাস্কেটবলে কতজন খেলোয়াড় থাকে, তোমরা কি বলবে? 5 জন। কোশ্চিন জিজ্ঞেস করে যে বাস্কেটবলে কতজন খেলোয়াড় থাকে, তোমরা কি বলে? 5 জন। ইচ সাইড, প্রতি সাইডে 5 জন করে থাকে। তো বাস্কেটবল খেলার জন্য কতজন প্লেয়ার লাগে? 5 জন। চলো পরের কোশ্চিনে আসা যাক। পরের কোশ্চেনটা হলো যে ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? তো এই যে তোমরা একটা ইউনেস্কো দেখছো, এই ইউনেস্কো একটা সংস্থা বা অর্গানাইজেশনের নাম। ফার্স্ট কোশ্চেন আসবে যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, কি বলবে? প্যারিস। যদি জিজ্ঞেস করে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, কি বলে? প্যারিস। প্যারিসটা কোথায়? ফ্রান্স। যদি বলে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, কি বলবে? প্যারিস, ফ্রান্স। তারপর যদি জিজ্ঞেস করে ইউনেস্কো কবে তৈরি হয়েছে, 1945 সালে। কি বললাম? ইউনেস্কো কবে তৈরি হয়েছে? 1945 সালে। আর যদি বলে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, কি বলবে? প্যারিস, ফ্রান্সে। আর যদি বলে ইউনেস্কোর বর্তমান টাইমে হেড কে, কি বলবে? অড্রে আজৌলে। অড্রে আজৌলে। যদি বলে বর্তমান টাইমে ইউনেস্কোর হেড কে, তোমরা কি বলবে? অড্রে আজৌলে। বর্তমান টাইমে ইউনেস্কোর হেড হচ্ছে অড্রে আজৌলে। ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সে। আর ইউনেস্কো কবে তৈরি হয়েছে? 1945 সালে। তো এই ইউনেস্কো কী করে? ইউনেস্কো হচ্ছে হিস্ট্রিক্যাল যে মনুমেন্টগুলো আছে, ঐতিহাসিক যে স্মৃতিসৌধ আছে, তারপর কিছু প্রাকৃতিক জায়গা আছে, সেগুলো কী করে সংরক্ষণ করে, যাতে ওগুলো নষ্ট না হয়ে যায়, সেগুলোকে সংরক্ষণ করে। তো এরকম ইউনেস্কো যেই জায়গাগুলোকে ওরা সংরক্ষণ করে, সেই জায়গাগুলো হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। আর ওই জায়গাগুলোকেই আমরা বলি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটাকে বাংলায় বলা হয়েছে ঐতিহ্যশালী।
তো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যদি জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গে কটা আছে, তোমরা কি বলবে? পশ্চিমবঙ্গে মোট 5টা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। যদি বলে পশ্চিমবঙ্গে মোট কটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, তোমরা কি বলবে? পশ্চিমবঙ্গে মোট 5টা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। এবার জিজ্ঞেস করবে যে এই 5টা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কী কী। প্রথম হচ্ছে সুন্দরবন। সুন্দরবন তো জিজ্ঞেস করবে যে সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় কি হয় না, তাহলে কি বলবে? যে হ্যাঁ হয়, সুন্দরবন হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। আর যদি বলে সুন্দরবনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কবে যুক্ত করা হয়েছে? 1987 সালে, 1987-এ। যদি বলে সুন্দরবনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কবে যুক্ত করা হয়েছে? 1987 সালে। আর সুন্দরবন হচ্ছে একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। এছাড়াও হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কবে অ্যাড করা হয়েছে? 1999 সালে। যদি বলে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কবে যুক্ত করা হয়েছে? 1999 সালে। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত, তোমরা কি বলবে? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এখানে আমরা দুটো পড়লাম, একটা হচ্ছে সুন্দরবন, যেটাকে 1987 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অ্যাড করেছে, আর একটা কি বললাম? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটাকে 1999 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যুক্ত করা হয়েছে। দুটো। এছাড়াও আরও 3টে আছে। আরও 3টে কী আছে? রিসেন্টলি যেটা করেছে সেটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যদি বলে শান্তিনিকেতনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কবে অ্যাড করা হয়েছে, তোমরা কি বলবে? 2023 সালে। এই যে শান্তিনিকেতন, এই শান্তিনিকেতনও হচ্ছে একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর যদি বলে এই শান্তিনিকেতনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কবে যুক্ত করা হয়েছে? 2023 সালে। এছাড়াও আর একটা আছে নেওড়া ভ্যালি। তোমরা সবাই জানো নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায়? পশ্চিমবঙ্গে। নেওড়া ভ্যালি, নেওড়া ভ্যালি। যদি বলে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায়? পশ্চিমবঙ্গে। যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছ, জিজ্ঞেস করবে যে কোন ডিস্ট্রিক্টে, কী বলবে? কালিম্পং। যদি বলে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায়? পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গের কোন জেলায়? যদি বলে কালিম্পং। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায়? কালিম্পং। 2009 সালে এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যুক্ত করা হয়েছে। তাহলে কটা হলো? 4টে। আর 5 নাম্বার হলো বিষ্ণুপুর মন্দির। 5 নাম্বার কী বললাম? বিষ্ণুপুর মন্দির। এটা কোথায়? এটা হচ্ছে বাঁকুড়াতে। 5 নাম্বার হচ্ছে বিষ্ণুপুর মন্দির। এই বিষ্ণুপুর মন্দিরকে 1998 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যুক্ত করা হয়েছে। 1998 সালে। যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা দেবে, তার জন্য এগুলো ইম্পর্টেন্ট। বিষ্ণুপুর মন্দিরকে কবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যুক্ত করা হয়েছে? 1998 সালে। আর যদি বলে এই বিষ্ণুপুর মন্দিরটা পশ্চিমবঙ্গের কোন জেলায়, কী বলবে? বাঁকুড়া জেলায়। এই বিষ্ণুপুর মন্দিরটা পশ্চিমবঙ্গের কোন জেলায়? কী বলবে? বাঁকুড়া জেলায়। আর এটাকে কবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যুক্ত করা হয়েছে? 1998 সালে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল, মানে কোন স্থানে গৌতম বুদ্ধ মারা গেছিল। যদি বলে কোন স্থানে গৌতম বুদ্ধ মারা গেছিল, তোমরা কি বলবে? কুশীনগর, উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ। যদি বলে গৌতম বুদ্ধ কোথায় মারা গেছিল, তোমরা কি বলবে? কুশীনগর, উত্তরপ্রদেশে। আর যদি বলে গৌতম বুদ্ধ কবে মারা গেছিল? 483 বিসি। যদি বলে গৌতম বুদ্ধ কবে মারা গেছিল, কি বলবে? 483 বিসি। যদি বলে কোথায় মারা গেছিল? কুশীনগর, উত্তরপ্রদেশে। আর যদি বলে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছে? লুম্বিনী, লুম্বিনীতে। লুম্বিনীটা কোথায়? নেপাল। যদি বলে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল, কি বলবে? লুম্বিনীতে। আর লুম্বিনীটা কোথায়? নেপাল। আর যদি বলে গৌতম বুদ্ধের জন্ম কবে হয়েছে? 563 বিসিতে। যদি বলে গৌতম বুদ্ধের জন্ম কবে হয়েছে? 563 বিসিতে। আর এই কোথায় হয়েছিল? লুম্বিনীতে। আর লুম্বিনীটা কোথায়? নেপাল। এছাড়াও আর একটা কোশ্চেন আছে যে গৌতম বুদ্ধ তার জ্ঞানের প্রাপ্তি কোথায় করেছিল, তোমরা কি বলবে? বোধগয়াতে। ওখানে একটা বোধি ট্রির নিচে, বোধগয়াতে। যদি বলে গৌতম বুদ্ধ তার জ্ঞানের প্রাপ্তি কোথায় করেছিল, গৌতম বুদ্ধ তার জ্ঞানের প্রাপ্তি করেছিল বোধগয়াতে। আর যদি বলে গৌতম বুদ্ধ তার প্রথম সেরমন মানে ধর্মীয় ভাষণ কোথায় দিয়েছিল, তোমরা কি বলবে? সারনাথে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে গৌতম বুদ্ধ তার ফার্স্ট সেরমন বা প্রথম ধর্ম রিলেটেড ভাষণ, গৌতম বুদ্ধ তার ফার্স্ট সেরমন বা প্রথম ধর্ম রিলেটেড ভাষণ কোথায় দিয়েছিল, কি বলবে? সারনাথে। তাহলে কি বললাম যে গৌতম বুদ্ধ কোথায় মারা গেছিল? কুশীনগর, উত্তরপ্রদেশে। কোথায় জন্মেছিল? লুম্বিনী, নেপালে। গৌতম বুদ্ধ তার ধর্ম রিলেটেড প্রথম ভাষণটা কোথায় দিয়েছিল? সারনাথে। আর গৌতম বুদ্ধ তার জ্ঞানের প্রাপ্তি কোথায় করেছিল? বোধগয়াতে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হলো যে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত আছে? যদি বলে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত আছে, কি বলবে তোমরা? পুরুলিয়া। কি বলবে? পুরুলিয়া। যদি বলে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত আছে, কি বলবে? পুরুলিয়া। চলো পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেন হলো যে কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? তো আমরা সবাই জানি
চাহে বলুক প্রথম এশিয়াবাসী বা প্রথম ভারতীয়, একই ব্যাপার। যদি বলে প্রথম এশিয়াবাসী, প্রথম এশিয়ান ব্যক্তি, বা যদি বলে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কবে পেয়েছিলেন? 1913 সালে। যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কবে পেয়েছিলেন? 1913 সালে। যদি বলে কোন ক্ষেত্রে পেয়েছিলেন? সাহিত্যে। কোন ক্ষেত্রে? সাহিত্যে। কোন সাহিত্যের জন্য? কি বলবে? গীতাঞ্জলি। যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কবে পেয়েছিলেন? 1913 সালে। কোন ক্ষেত্রে পেয়েছিলেন? সাহিত্যে। আর যদি বলে কোন সাহিত্যের জন্য পেয়েছিলেন? কি বলবে? গীতাঞ্জলি। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশান দেখছো, সিভি রমন। সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। 1930 সালে কিসে? ফিজিক্সে। যদি বলে সিভি রমন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন? কি বলবে? ফিজিক্সে। কবে? 1930 সালে। এছাড়াও এখানে ইউসুফজাই দেখছো, মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাইকে 2014 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, কিসের জন্যে? শান্তিতে। যদি বলে মালালা ইউসুফজাই কবে নোবেল পুরস্কার পেয়েছে? 2014 সালে। আর যদি বলে কোন ক্ষেত্রে দেওয়া হয়েছিল? শান্তিতে। এছাড়াও এখানে আরেকটা দেখছো, আং সাং সুকি। এই আং সাং সুকিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1991 সালে। কোন ক্ষেত্রে দেওয়া হয়েছিল? শান্তিতে। তাহলে আং সাং সুকিকে নোবেল পুরস্কার কবে দেওয়া হয়েছিল? 1991 সালে। কোন ক্ষেত্রে? শান্তিতে। আর মালালা ইউসুফজাইকে কবে দেওয়া হয়েছিল? 2014 সালে। কিসে? শান্তিতে। আর সিভি রমনকে কবে দেওয়া হয়েছিল? 1930 সালে। কিসে? ফিজিক্সে। আর প্রথম এশিয়ান ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, কী নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন ক্ষেত্রে একে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? একে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সাহিত্যে। আর যদি বলে নোবেল পুরস্কার মোট কটা ক্ষেত্রে দেওয়া হয়? 6টা। নোবেল পুরস্কার মোট কটা ক্ষেত্রে দেওয়া হয়? 6টা। কী কী? ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, সাহিত্য, ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, সাহিত্য, মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, সাহিত্য, মেডিসিন, আর শান্তি। আর শান্তি। যদি বলে নোবেল কটা ক্ষেত্রে দেওয়া হয়? 6টা ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়, কেমিস্ট্রিতে দেওয়া হয়, অর্থনীতিতে দেওয়া হয়, সাহিত্যে দেওয়া হয়, মেডিসিনে দেওয়া হয়, আর শান্তিতে দেওয়া হয়। এখানে কিন্তু ম্যাথমেটিক্স লিখিনি, ম্যাথমেটিক্সে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? তো অসহযোগ আন্দোলন, যদি বলে অসহযোগ আন্দোলন কবে শুরু করা হয়েছিল? 1920 সালে। কে শুরু করেছিল? গান্ধীজি। যদি বলে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? 1920 সালে। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। আর কে শুরু করেছিলেন? গান্ধীজি। যখন এই অসহযোগ আন্দোলনটা চরম পর্যায়ে চলে গেছিলো, সেই টাইমে 4 ফেব্রুয়ারি 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুরের কাছে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম চৌরি চৌরা। উত্তরপ্রদেশের গোরখপুরের কাছে একটা জায়গা আছে চৌরি চৌরা। সেখানে 4 ফেব্রুয়ারি 1922 সালে ভারতীয়রা কী করেছিল? একটা থানায় আগুন লাগিয়ে দিয়েছিল। তার ফলে কী হয়েছিল? সেই থানার কয়েকজন পুলিশ মারা গেছিলো। আর গান্ধীজি যেহেতু অহিংসার নীতি ফলো করতো, এটা অহিংসার বিরুদ্ধে চলে গেছিলো। সেই কারণে গান্ধীজি কী করেছিল? এই যে অসহযোগ আন্দোলন, সেটাকে বন্ধ করে দিয়েছিল। তাহলে গান্ধীজি কিসের জন্য অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল? চৌরি চৌরার ঘটনার জন্য। আর চৌরি চৌরার ঘটনা কবে হয়েছে বললাম? 4 ফেব্রুয়ারি 1922 সালে। 4 ফেব্রুয়ারি 1922 সালে। এছাড়াও এখানে তোমরা অপশান দেখছো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1939 থেকে 1945 সালে। যদি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1939 থেকে 1945 সাল অবধি। আর যদি বলে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 থেকে 1918 অবধি। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশান দেখছো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। যদি বলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? তোমরা কি বলবে? 13 এপ্রিল 1919 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। যদি বলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919 সালে। আর যদি বলে জালিয়ানওয়ালাবাগটা কোথায়? তোমরা কি বলবে? অমৃতসর শহর, পাঞ্জাব। যদি বলে জালিয়ানওয়ালাবাগটা কোথায়? তোমরা কি বলবে? অমৃতসর শহর, পাঞ্জাবে। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। যদি বলে আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? কি বলবে? আবুল ফজল। মানে আকবর সম্পর্কে ওই বইটার মধ্যে লেখা ছিল। এছাড়াও আবুল ফজল আর একটা বই লিখেছিল, সেটার নাম কি? আকবরনামা। যদি বলে আকবরনামা, এই বইটা কার লেখা? তোমরা কি বলবে? আবুল ফজল। যদি জিজ্ঞেস করে আইনি আকবরী বইটা কে লিখেছে? আবুল ফজল। আর যদি বলে আকবরনামা, এই বইটা কে লিখেছে? এটাও লিখেছে আবুল ফজল। এছাড়াও এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন আছে যে হুমায়ুন নামা। যদি বলে এই হুমায়ুন নামা বইটা কে লিখেছে, মানে হুমায়ুন সম্পর্কে এই বইটার মধ্যে লেখা আছে। হুমায়ুন নামা বইটাতে হুমায়ুন সম্পর্কে লেখা আছে। যদি বলে হুমায়ুন নামা এই বইটা কে লিখেছে? তোমরা কি বলবে? গুলবদন বেগম। যদি বলে হুমায়ুন নামা বইটা কার লেখা? কি বলবে? গুলবদন বেগমের লেখা হুমায়ুন নামা। এছাড়াও আরেকটা কোশ্চিন আসে যে
শাহনামা কি আছে? শাহনামা। এই শাহনামা বইটা কার? শাহনামা যদি বলে এই শাহনামা বইটা কার লেখা, কি বলবে? ফিরদৌসি। শাহনামা যদি বলে এই শাহনামা বইটা কার লেখা, তোমরা কি বলবে? ফিরদৌসি। শাহনামা বইটা কার লেখা, তোমরা কি বলবে? ফিরদৌসি। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে ওয়াইফাই এর পুরো কথাটি কি? তার মানে তোমাকে এখানে ওয়াইফাইয়ের ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। যদি ওয়াইফাইয়ের ফুল ফর্ম জিজ্ঞেস করে কী হবে? ওয়্যারলেস ফিডেলিটি। ইম্পর্টেন্ট কোশ্চিন। যদি বলে ওয়াইফাইয়ের ফুল ফর্ম কি? ওয়্যারলেস ফিডেলিটি। আর একটা কোশ্চিন জিজ্ঞেস করে এটিএম। এটিএমের ফুল ফর্ম কি? কী বলবে? অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড এটিএমের ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। যে এটিএম আমরা ইউজ করি টাকা তোলার জন্য, অটোমেটেড টেলার মেশিন। যদি বলে এটিএমের ফুল ফর্ম কি? কী বলবে? অটোমেটেড টেলার মেশিন। আর যদি বলে ওয়াইফাইয়ের ফুল ফর্ম কি? কী বলবে? ওয়্যারলেস ফিডেলিটি। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে আ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটা কার লেখা? আ প্যাসেজ টু ইন্ডিয়া যদি বলে এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটা কার লেখা, কী বলবে? ইএম ফস্টার। ইএম ফস্টার। যদি বলে এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটা কার লেখা? ইএম ফস্টার। এছাড়াও জিজ্ঞেস করে আ প্যাসেজ টু ইংল্যান্ড, কনফিউজড হবে না, এটা ছিল এ প্যাসেজ টু ইন্ডিয়া, কে লিখেছে? ইএম ফস্টার। আর একটা আছে এ প্যাসেজ টু ইংল্যান্ড, আর একটা কী বই আছে? এ প্যাসেজ টু ইংল্যান্ড, এটা কে লিখেছে? নীরদ সি চৌধুরী। নীরদ সি চৌধুরী। যদি বলে এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটা কার লেখা, কী বলবে? নীরদ সি চৌধুরী। নীরদ সি চৌধুরী। যদি বলে আ প্যাসেজ টু ইংল্যান্ড, আ প্যাসেজ টু ইংল্যান্ড এই বইটা কে লিখেছে? নীরদ সি চৌধুরী। আর যদি বলে এ প্যাসেজ টু ইন্ডিয়া, ইন্ডিয়া বললে হবে হচ্ছে ইএম ফস্টার, আর ইংল্যান্ড বললে হবে নীরদ সি চৌধুরী। এছাড়াও জওহরলাল নেহরুর লেখা বইটা তোমরা সবাই জানো যে ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটা হচ্ছে জওহরলাল নেহরুর লেখা। এছাড়াও কয়েকটা বই আছে খুব ইম্পর্ট্যান্ট পিএসসির পরীক্ষার জন্য। এ টেল অফ টু সিটিস। যদি বলে এ টেল অফ টু সিটিস, খুব ইম্পর্ট্যান্ট বই, কার লেখা? এ টেল অফ টু সিটিস এই বইটা কার লেখা? কী বলবে? চার্লস ডিকেন। চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স। যদি বলে এ টেল অফ টু সিটিস এই বইটা কার লেখা, তোমরা কি বলবে? চার্লস ডিকেন্স। এছাড়াও আরেকটা বই আছে, ছোটোবেলায় শুনেছে হয়তো, গালিভার্স ট্রাভেল। গালিভার্স ট্রাভেল। গালিভার্স ট্রাভেল। যদি বলে এই গালিভার্স ট্রাভেল এই বইটা কার লেখা, কী বলবে? জোনাথন সুইফটস। জোনাথন সুইফটস। যদি বলে গালিভার্স ট্রাভেল এই বইটা কার লেখা? জোনাথন সুইফটস। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে বৌদ্ধ ধর্মাবলম্বী জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিদ্যালয় তৈরি করেছিলেন? আগের দিন ক্লাসে এটা আমি পড়িয়েছিলাম যে বিক্রমশিলা কে তৈরি করেছে, তোমরা কি বলবে? ধর্মপাল। যদি বলে বিক্রমশিলা কে তৈরি করেছে, কি বলবে? ধর্মপাল। আর যদি বলে এই বিক্রমশিলাটা কোথায়, তোমরা কি বলবে? বিহারে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছে? ধর্মপাল। আর যদি বলে এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টা কোথায়, তোমরা কি বলবে? বিহারে। এছাড়াও কোশ্চিন আছে পিএসসির পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য, যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, তোমরা কি বলবে? গোপাল। যদি বলে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, কি বলবে? গোপাল। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। আর যদি জিজ্ঞেস করে পাল বংশের শেষ রাজা কে ছিল, তোমরা কি বলবে? গোবিন্দপাল। পাল বংশের শেষ রাজা ছিল হচ্ছে গোবিন্দপাল। যদি বলে পাল বংশের শেষ রাজা কে ছিল, তোমরা কি বলবে? গোবিন্দপাল। আর যদি বলে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, গোপাল। আর বিক্রমশিলা কে তৈরি করেছে? ধর্মপাল। আর ধর্মপাল যদি বলে পাল বংশের শ্রেষ্ঠ রাজা, যদি বলে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ সম্রাট ছিল ধর্মপাল। এছাড়াও আরেকটা কোশ্চিন আছে যে এই ধর্মপালের রাজধানী কোথায় ছিল? ওই কোশ্চেনটা অলরেডি পরীক্ষায় এসেছে, কামরূপ নগর। যদি বলে ধর্মপালের রাজধানী কোথায় ছিল? কামরূপ নগর। ধর্মপালের রাজধানী ছিল কামরূপ নগর। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন বলেছে যে রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? মানে আমাদের যে গ্যাস সিলিন্ডার থাকে, ওই গ্যাস সিলিন্ডারের ভেতরে অ্যাকচুয়ালি কী থাকে? ওই গ্যাস সিলিন্ডারের ভেতরে থাকে তরল বিউটেন ও আইসোবিউটেন। এছাড়াও আরেকটা থাকে, সেটা হচ্ছে প্রোপেন। কি থাকে? প্রোপেন। তাহলে আমাদের গ্যাস সিলিন্ডারের মধ্যে মুখ্য উপাদানগুলি কী কী থাকে? বিউটেন, আইসোবিউটেন আর প্রোপেন। এরপর গ্যাস সিলিন্ডার যখন লিক হয়ে যায়, পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে গ্যাস সিলিন্ডার যখন লিক হয়ে যায় সেখান থেকে আমরা একটা গন্ধ পাই, বলে এই গন্ধটা কিসের? এই গন্ধটা হচ্ছে ইথাইল মারক্যাপটেন। এই গন্ধটা কিসের? এই গন্ধটা হচ্ছে ইথাইল মারক্যাপটেন।
তো এটা কি করা হয়, গ্যাস সিলিন্ডারের মধ্যে ইথাইল মারক্যাপটেন মিক্সড করে দেওয়া হয়। কেন? যাতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে গেলে ওখান থেকে গন্ধ বেরোয়, কার? ইথাইল মারক্যাপটেনের গন্ধ। তো এর ফলে আমরা কি বুঝতে পারবো যে গ্যাস সিলিন্ডারটা লিক হয়ে গেছে। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন বলেছে যে কেরালার উপকূল কি নামে পরিচিত? কেরালার উপকূল বা কোস্ট লাইন কি নামে পরিচিত? আগে এটা জেনে নাও যে কোস্ট লাইনটা কী। সাপোজ ভেবে নাও এটা একটা ল্যান্ড বাউন্ডারি, আর এটা হচ্ছে সমুদ্র। এটা একটা ল্যান্ড বাউন্ডারি, এটা একটা সমুদ্র। সমুদ্র ল্যান্ড বাউন্ডারিতে এসে যেখানে টাচ করে, মানে সমুদ্র ভূমির সাথে এসে যেখানে টাচ করে সেটাকে আমরা বলি উপকূল। এটা ধরে নাও সমুদ্র, এটা সমুদ্র, আর এটা ধরে নাও ল্যান্ড বাউন্ডারি। সমুদ্র ল্যান্ড বাউন্ডারি মানে এটা ভূমি, এই ভূমিতে এসে যে জায়গায় টাচ করে সেটাকে আমরা কি বলি? উপকূল বা কোস্ট লাইন। তো কোশ্চিন আসে যে ভারতের কতগুলো রাজ্যের উপকূলীয় সীমা বা কোস্ট লাইন দেখতে পাওয়া যায়? তোমরা কি বলবে? 9টা রাজ্যে। যদি বলে ভারতের কটা রাজ্যে, ভারতের মোট কটা রাজ্যে কোস্ট লাইন বা উপকূল সীমা দেখতে পাওয়া যায়? 9টা রাজ্যে। আমরা যে দক্ষিণ ভারতের যদি নিচের দিকে ম্যাপটাকে আমরা দেখি, ঠিক এরকম দেখতে। ভারতের নিচের দিকে যদি ম্যাপটাকে দেখি, ঠিক এরকম দেখতে। এই যে এখানে হচ্ছে গুজরাট রাজ্য আছে, তারপর আছে মহারাষ্ট্র, তারপর আছে গোয়া, তারপর আছে কেরল, তারপরে আছে কর্ণাটকা, এখানে তামিলনাড়ু, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে উড়িষ্যা, আর এটা ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গল। তো গুজরাটেও সমুদ্রতট আছে, মহারাষ্ট্রেও আছে, গোয়াতেও আছে, কর্ণাটকে আছে, কেরালাতেও আছে, তামিলনাড়ুতেও আছে, অন্ধ্রপ্রদেশেও আছে, উড়িষ্যাতেও আছে, আর বেঙ্গলেও আছে। এবার এই উপকূলগুলোর মানে এক একটা উপকূলের এক এক নাম আছে, তো সেই নামগুলোই আমরা জিজ্ঞেস করেছে। যদি বলে এই গুজরাটের উপকূলটার নাম কি, তোমরা কি বলবে? কাথিয়াবাড়। যদি বলে গুজরাটের উপকূলটার নাম কি, কি বলবে? কাথিয়াবাড়। যদি বলে গুজরাটের উপকূলটার নাম কি, তোমরা কি বলবে? কাথিয়াবাড়। গুজরাটের উপকূলটার নাম হচ্ছে কাথিয়াবাড়। এবার এই যে মহারাষ্ট্র, গোয়া আর কর্ণাটক, এই মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, এখানে যে উপকূলটা আছে মহারাষ্ট্র, গোয়া আর কর্ণাটক, এই উপকূলটাকে আমরা বলি কোঙ্কণ। কোঙ্কণ উপকূল, কোঙ্কণ। মহারাষ্ট্র থেকে শুরু করে কর্ণাটক অবধি যে উপকূলটা আছে, কর্ণাটকের কিছুটা পার্ট, সেটাকে আমরা বলি কোঙ্কণ। এরপর কর্ণাটক আর কেরল, কর্ণাটক, কেরল আর তামিলনাড়ু, কর্ণাটকের কিছুটা অংশ, কেরল পুরো, আর তামিলনাড়ুর কিছুটা অংশ নিয়ে যে উপকূলটা আছে সেটাকে আমরা বলি মালাবার উপকূল। সেটাকে আমরা কি বলি? মালাবার উপকূল। সেটাকে আমরা বলি মালাবার উপকূল। এরকম জায়গায় কর্ণাটক আছে, তারপর কেরল, তারপর তামিলনাড়ু, কর্ণাটকের কিছুটা অংশ, কেরল এবং তামিলনাড়ুর কিছুটা অংশ। এই যে এখানে যে উপকূলটা আছে সেটাকে আমরা কি বলি? মালাবার উপকূল। মালাবার, মালাবার। তো সেটাই তোমাদের জিজ্ঞেস করেছে যে কেরালার উপকূল কোস্ট লাইন কী নামে পরিচিত? তোমরা কি বলবে? মালাবার। এছাড়াও এখানে অন্ধ্রপ্রদেশ আছে, এখানে উড়িষ্যা আছে। এই তামিলনাড়ুর কিছুটা পোর্শন থেকে অন্ধ্রপ্রদেশ অবধি পুরোটা যে উপকূলটা দেখতে পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? করমণ্ডল উপকূল। এই তামিলনাড়ুর কিছুটা পোর্শন থেকে অন্ধ্রপ্রদেশের পুরো উপকূলটাকে আমরা কি বলি? করমণ্ডল উপকূল। আর উড়িষ্যার যে উপকূলটা আছে, এটা উড়িষ্যা, উড়িষ্যার যে উপকূলটা আছে সেটাকে আমরা বলি উৎকল। উড়িষ্যার উপকূলকে আমরা কি বলি? উৎকল। তাহলে আমি কি বললাম? গুজরাটের যে উপকূলটা আছে সেটাকে বলা হয় কাথিয়াবাড়। মহারাষ্ট্র থেকে কর্ণাটকার কিছুটা অংশ অবধি যে উপকূলটা আছে সেটাকে বলে কোঙ্কণ। তারপরে কর্ণাটকা থেকে তামিলনাড়ু অবধি যে উপকূলটা আছে সেটাকে বলা হয় হচ্ছে মালাবার। তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ অবধি যে উপকূলটা আছে সেটাকে বলে করমণ্ডল। আর উড়িষ্যার উপকূলকে আমরা কি বলি? উৎকল। তো তোমাদের থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে কেরালার উপকূলভাগ বা কোস্ট লাইন কী নামে পরিচিত? তোমরা কি বলবে? মালাবার। কারণ আমরা জানি কর্ণাটক থেকে তামিলনাড়ু অবধি কেরল পুরোটাই কভার হচ্ছে, সেখানে যে উপকূলটা আছে সেটাকে আমরা বলি মালাবার উপকূল। তো ক্লাসটা আমরা আজকে এখানেই শেষ করব। যদি ক্লাসটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দেবে এবং ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্টও করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।